হ্যালো গাইস, সেমিস্টার 5 এর কোয়ান্টামের পেপারে আমাদের যে অ্যাটমিক স্পেকট্রোস্কোপির পোর্শনটা আছে সেখানে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জিম্যান ইফেক্ট। আজকে আমরা এই ক্লাসের মধ্যে জিম্যান ইফেক্টটাকে ভালো করে ধরে বেঁধে তোমাদের সামনে আমি তুলে ধরব, যার ফলে জিম্যান ইফেক্ট সম্পর্কীয় আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো প্রথমে আমাকে বলতে হবে যে জিম্যান ইফেক্ট কী ধরনের ইফেক্ট, কী জিনিস। তো তোমরা একটু লিখে নাও, আমি বলছি তোমরা একটু লিখে নেবে, বিকজ প্রায়ই তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ জিম্যান ইফেক্ট, হোয়াট ইজ নর্মাল জিম্যান ইফেক্ট, হোয়াট ইজ অ্যানোমালাস জিম্যান ইফেক্ট। তো এই ধরনের কোশ্চেন থাকে এবং এর ডেফিনেশন আমি একটু তোমাদের লিখে দিতে চাইছি, তারপর আমি এর বিস্তারিত ব্যাখ্যায় ঢুকবো। তো প্রথমে লেখো জিম্যান ইফেক্ট। Write down the definition. When a light source giving line spectrum is placed in an external magnetic field, the spectral lines emitted by the atoms of the source are split into a number of polarized components. This splitting is proportional to the strength of the field, মানে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, for fields less than several tenths of 1 Tesla. Several tenths, TENTHS, tenths of 1 Tesla, ঠিক আছে, ফুল স্টপ দাও। This effect of magnetic field on the atomic spectral lines is called জিম্যান ইফেক্ট। ঠিক আছে, এই ডেফিনেশনটা তোমরা ভিডিওটাকে স্লো করে লিখে নাও। এর মানে কি? মানে হচ্ছে যে কোনো একটি লাইট সোর্স, যেই লাইট সোর্স কি দিচ্ছে আমাকে, লাইন স্পেকট্রাম দিচ্ছে, এরকম লাইন স্পেকট্রাম দিচ্ছে যে কোনো একটা লাইট সোর্স। এবার সেই লাইট সোর্সকে আমি যদি একটা প্রায় দুর্বল ম্যাগনেটিক ফিল্ড, উইক ম্যাগনেটিক ফিল্ডে প্রডিউস করি, রাখি, তাহলে আমরা দেখব এই এক একটা লাইন ফার্দার লাইনে ভেঙে যাচ্ছে। এবার কখন কটা লাইনে ভাঙবে সেটা আমি একটু পরে যাচ্ছি, ঠিক আছে। তো এই ধরনের স্পেকট্রাল লাইন্সের উপরে, কোনো একটা সোর্সের স্পেকট্রাল লাইন্সের উপরে ম্যাগনেটিক ফিল্ডের যে প্রভাব, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু অল্প পরিমাণের হতে হবে, প্রায় 200 গাউস থেকে 1000 গাউস, ওই মাঝে হতে হবে। এই ধরনের ইফেক্টকে আমরা জিম্যান ইফেক্ট বলবো। এইবার নেক্সট লেখো তোমরা নর্মাল জিম্যান ইফেক্ট। একটু ডেফিনেশনগুলো লিখে নাও, তারপর আমি বিস্তারিত এক একটা ইফেক্টকে আমরা ধরে ধরে বুঝবো। নর্মাল জিম্যান ইফেক্টের ডেফিনেশন লেখো। নর্মাল জিম্যান ইফেক্ট, তাহলে নর্মাল জিম্যান ইফেক্টে তোমাদের লেখো এবার এ সিংলেট স্পেকট্রা। সিংলেট ইন দ্য সেন্স, ব্র্যাকেটে লিখে রাখো S = 0, আমি একটু পরে যাচ্ছি। এ সিংলেট স্পেকট্রা, ব্র্যাকেটে S = 0, স্পেকট্রা না করে স্পেকট্রাল করে দাও এটাকে, ঠিক আছে। আই রিপিট, এ সিংলেট স্পেকট্রাল লাইন, ব্র্যাকেটে S = 0, viewed at right angles to the magnetic field directions is split into 3 plane polarized components. কমা দিয়ে লেখো a central unshifted line with electric vector vibrating parallel to the magnetic field, bracket দিয়ে লেখো called pi component, ব্র্যাকেটের মধ্যে এটাকে, and 2 other lines equally displaced on either side with electric vector vibrating perpendicular to the magnetic field, ব্র্যাকেটে লেখো sigma components, full stop দাও। This effect is called normal Zeeman effect. এর জন্য তোমাকে একটা ছবি আঁকতে হবে, যে একটা সিংলেট স্পেকট্রাল লাইন বলেছে, মানে একটা স্পেকট্রাল লাইন আছে যেটা কেমন,
সিংলেট বলার এখানে তোমার সোজা কথা হচ্ছে যে s ইকুয়াল টু 0, এমন একটি লাইন যার ক্ষেত্রে টার্ম ভ্যালু থেকে আমরা s ইকুয়াল টু 0 পাবো। এরকম একটি লাইন বলছে যখন নো ফিল্ড মানে নো ম্যাগনেটিক ফিল্ড যখন তুমি দিয়েছো, সেই ক্ষেত্রে এরকম একটা স্পেকট্রাল লাইন আছে। এবার এটাকেই যদি আমি একটা উইক ম্যাগনেটিক ফিল্ডে রাখি ফর s ইকুয়াল টু 0, স্পেশাল কেস এটা, s ইকুয়াল টু 0 ক্ষেত্রে, তখন দেখবো যে এই লাইনটা তিনটে লাইনে আমার ভেঙে যাচ্ছে। একটা দেখো আনডিসপ্লেসড, মানে একদম সেম জায়গাতেই রয়েছে, দেখো যেখানে s0 ছিল সেই বরাবরই একটা লাইন আছে যেটাকে আমরা পাই কম্পোনেন্ট বলছি, এটা পাই কম্পোনেন্ট বলছি। আর দুটো ইকুই স্পেসড, এই লাইনটা থেকে সমান দূরত্ব উপরে সমান দূরত্ব নিচে, এগুলোকে আমরা সিগমা কম্পোনেন্ট বলছি। এইভাবে ভেঙে যাচ্ছে in presence of field. This is normal Zeeman effect. তাহলে নর্মাল জিম্যান ইফেক্টে একটা লাইন তিনটে লাইনে ভেঙেছে দেখো, রাইট। এবং এই যে তিনটে নতুন লাইন আমরা পাচ্ছি, একটা লাইন যেটা তিনটে লাইনে পরিণত হয়েছে, এটাকে আমরা বলি নর্মাল ট্রিপলেট। রাইট ডাউন, দিস ইজ কল্ড নর্মাল ট্রিপলেট। এর বিস্তারিত ব্যাখ্যাতে আমি একটু পরে যাচ্ছি, ওয়েট, ये पूरा तुमको समझ में आ जाएगा, টেনশন মত। নেক্সট একটুখানি লিখে নাও। তাহলে এটা একটা সিংলেট ছিল, সিংলেট কি হয়, তিনটে লাইনে ভেঙে গেছে, একটা হচ্ছে পাই, দুটো হচ্ছে সিগমা কম্পোনেন্ট। এই পাই কম্পোনেন্টটা কোন দিকে পোলারাইজড না সিগমাটা কোন দিকে পোলারাইজড, আই এম টকিং অ্যাবাউট ইট আ লিটল লেটার, ওয়েট। আমি যখন এক্সপ্লেনেশনে যাব তখন আমি এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। নেক্সট হেডিং দাও, anomalous Zeeman effect. Anomalous Zeeman effect, ঠিক আছে বাবা, anomalous Zeeman effect। তাহলে anomalous Zeeman effect এর ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে s আর 0 হবে না, ব্যাস, ঠিক আছে, মূল বক্তব্য এটাই। তাহলে লেখো the fine structure components, write down the definitionটা লিখে নাও, তারপর এক্সপ্লেনেশনে যাচ্ছি। The fine structure components of a multiplet, it was a singlet, now we have a multiplet, মানে ডাবলেট হতে পারে, ট্রিপলেট হতে পারে, তার থেকে বেশি হতে পারে, ওকে। সো সিংলেটের উপরে যেগুলো আছে তাদেরকে আমরা মাল্টিপ্লেট বলছি কমনলি। আই রিপিট ওয়ান্স अगेन, the fine structure components of a multiplet spectral line, ব্র্যাকেটে লেখো s not equal to 0, কমা দাও, shows a complex Zeeman pattern, মানে ওখানে আর তিনটে পাবো না, আর একটু জটিল হবে, আর বেশি সংখ্যক লাইন পাবো। shows a complex Zeeman pattern, for example, full stop দিয়ে লেখো, for example, the d1 and d2 মানে সোডিয়ামের, বুঝতে পেরেছো, the d1 and d2 components of sodium yellow doublet, সোডিয়ামের আলোটা তো হলুদ হয়, তাই না, এবং দুটো লাইন থাকে এখানে, d1 লাইন d2 লাইন, তাই ওটাকে ডাবলেট বলেছি। তাহলে দেখো ডাবলেটও তো একটা মাল্টিপ্লেটেই পড়লো রে বাবা, সিংলেট তো নয়, একটা জুটি আছে, এটা দুজনের। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমি এই এক্সাম্পলটা নিতে চাইছি, ঠিক আছে। ফর এক্সাম্পল, the d1 and d2 components of sodium yellow doublet give 4 and 6 lines respectively in the Zeeman pattern, full stop দিয়ে লেখো, this is anomalous Zeeman effect। আমরা এর বিস্তারিত এক্সপ্লেনেশনে একটু পরে যাব, আগে আমরা নর্মাল Zeeman effecটের এক্সপ্লেনেশনটা একটু দেখে নিতে চাইছি, ঠিক আছে। সবাই ডেফিনেশন লিখেছো। এবার একটা এক্সপেরিমেন্টাল সেটআপ আছে যেটা ইউজ করে আমরা Zeeman effectকে স্টাডি করি, তো এটা আমি এই ভিডিওতে আলোচনা আর করতে চাইছি না, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এখানে যেটা করতে পারো তোমরা, একটুখানি এই d1 d2 যে তোমার কম্পোনেন্টসগুলো আছে, বা তার যে আমাদের অ্যানোমালাস Zeeman ইফেক্টে যে আমরা যেভাবে প্যাটার্নটা পাচ্ছি সেটা একটু ড্র করে নাও, এক সেকেন্ড। দেখো অ্যানোমালাস Zeeman ইফেক্টে একটা ছবি আমাদের রাখতে হতে পারে। তাহলে সোডিয়াম প্রিন্সিপাল ডাবলেট, যেটা সোডিয়ামের ডাবলেট, সোডিয়াম প্রিন্সিপাল ডাবলেট,
ডাবলেট কেন? বিকজ দুজন আছে, ডাবল দুজন আছে, দুটো লাইন আছে, একটাকে D1 একটাকে D2 বলা হয়। তাহলে D1 আর D2 লাইন দেখো 4 and 6 আমি একটু আগে লিখলাম 4 and 6। তাহলে D1 লাইন যখন ফিল্ড নেই তখন একটা লাইন, যখনই ফিল্ড দেবো তখন সে কি হবে, 4টে লাইনে ভেঙে যাবে। ওকে, এইভাবে। এভাবে 4টে লাইনে ভেঙে গেল। ঠিক আছে, এই ছবিটাকে এভাবে আঁকতে পারো। দিস ইজ নো ফিল্ড, নো ফিল্ডে, and this is in presence of field, in presence of field. Similarly D2 লাইনটাও তোমার এইভাবে ভাঙছে, যেটা নাকি 6টা লাইনে ভাঙবে। আচ্ছা, এই দুটো হচ্ছে পাই, এটা হচ্ছে সিগমা কম্পোনেন্ট। আমি এর বিস্তারিত ব্যাখ্যায় যাব যখন এক্সপ্লেনেশনে যাব, এখন জাস্ট ছবিটাকে আঁকো। এ আবার 6টা লাইনে ভাঙবে, এইভাবে। ঠিক আছে, নো ফিল্ড যখন তখন এরকম একটা লাইন দেখছিলাম, এবার যখন ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড তখন এরকম 6টা লাইন দেখবো। এখানেও পাই আর সিগমা কম্পোনেন্টগুলো একটুখানি লিখে নাও। এই দুটো হচ্ছে পাই কম্পোনেন্ট, বাকিগুলো সব সিগমা কম্পোনেন্ট। ঠিক আছে, পাই আর সিগমার বিশেষত্ব আমি এখনই বলে দিচ্ছি খানিকক্ষণের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাব এক্সপ্লানেশন অফ নর্মাল জিম্যান ইফেক্টের। তাহলে আমাদের ডেফিনেশন হয়ে গেছে, মূল কাজ আমাদের হয়ে গেছে। এইবার আমরা যাচ্ছি এর বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ে, যে ঘটনাটা কি ঘটছে। তাহলে আমি ছবিটা এঁকে নিয়েছি। এবার আমরা দেখতে চলেছি নর্মাল জিম্যান ইফেক্টের এক্সপ্লানেশন, মানে কি ঘটনা ঘটছে। তাহলে একটুখানি তোমরা আমার সঙ্গে লেখো যে দ্য নর্মাল জিম্যান ইফেক্ট ইজ শোন বাই অল লাইন্স ডিউ টু ট্রানজিশন বিটুইন দ্য সিংলেট, মানে S = 0 ব্র্যাকেটের মধ্যে, S = 0 স্টেটস অফ অ্যান অ্যাটম। ঠিক আছে, লেখো টু এক্সপ্লেন দিস ইফেক্ট উই ডোন্ট নিড টু বদার অ্যাবাউট দ্য স্পিন অফ দ্য ইলেকট্রন। এখানে স্পিন অফ দ্য ইলেকট্রন নিয়ে কোনো আলোচনা করার প্রয়োজন পড়বে না, বিকজ স্পিন ইজ অলরেডি 0। আচ্ছা, তাহলে আমরা কি করে স্টার্ট করব? তো লেখো এখানে সিন্স দি gyromagnetic ratio of a polyelectronic atom is mu L vector by L vector, এদের ম্যাগনিটিউড তার রেশিও, অ্যান্ড দ্যাট ইজ E by twice m। এটাকে আমরা গাইরোম্যাগনেটিক রেশিও বা জাইরোম্যাগনেটিক রেশিও বলেছিলাম। যেখানে লিখে নাও হোয়ার mu L vector is the orbital magnetic moment and L vector is the orbital angular momentum। ঠিক আছে, এইবার ইলেকট্রনের যেহেতু চার্জ নেগেটিভ হয়, কাজে বুঝতেই পারছো যে মিউ এল ভেক্টর অ্যান্ড এল ভেক্টর আর এক্স্যাক্টলি অপোজিটলি ডাইরেক্টেড। এদিকে এল ভেক্টর হলে মিউ এল ভেক্টর এদিকে হয়। ঠিক আছে, লিখে নিয়েছো। লেখো যে বিকজ অফ দ্য নেগেটিভ চার্জ অফ দ্য ইলেকট্রন, এল ভেক্টর অ্যান্ড মিউ এল ভেক্টর আর ডাইরেক্টেড এক্স্যাক্টলি অপোজিট। এইবার কি করা যাবে? তাহলে এইবার লেখো when an atom is placed in an external magnetic field B vector। এবার অ্যাটমকে যদি আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড B ভেক্টরে প্রবেশ করাই বা রাখি, কমা দিয়ে লেখো দ্য ভেক্টর L ভেক্টর, দ্য ভেক্টর কোনটা? তো এল ভেক্টরটা। এই এল ভেক্টরটা এ বি ভেক্টরের অ্যাবাউটে প্রিসেস করতে শুরু করবে, ঘুরতে শুরু করবে এইভাবে। এল ভেক্টর প্রিসেসেস, PRECESSES, প্রিসেসেস অ্যারাউন্ড দ্য ফিল্ড ডাইরেকশন, মানে বি এর অ্যারাউন্ড, ওর চারিদিকে এটা এইভাবে ঘুরবে। তাহলে এল যদি এইভাবে ঘোরে, অটোমেটিক এল এর বিপরীতমুখী তো মিউ, তাহলে মিউও ঘুরবে। কাজে দুজনই একটা স্কিউ রডের মতন ঘুরবে এইভাবে। কমা দিয়ে লেখো উইথ কোয়ান্টাইজড কম্পোনেন্টস। এবার এই এল যে কোনো জায়গায় ঘুরতে পারে না, এইভাবে একটা ঘুরতে পারে, মানে এই একটা LZ এর মান হলো, আরেকটা LZ এর মান এরকম হতে পারে। দিস ইজ LZ, মানে জেড কম্পোনেন্ট অফ জেড, মানে যেদিকে ফিল্ড অ্যাপ্লাই করেছে সেদিকে এল এর কম্পোনেন্ট। তাহলে LZ এর কয়েকটা নির্দিষ্ট মানই আছে, রাইট, বিকজ LZ ইজ কোয়ান্টাইজড। ঠিক আছে, তাহলে লিখে নাও উইথ কোয়ান্টাইজড কম্পোনেন্টস গিভেন বাই, যেটাকে আমরা LZ বলছি, মানে এল এর জেড কম্পোনেন্ট সবকটা পসিবল নয়, কয়েকটাই পসিবল হয়। দ্যাট ইজ কল্ড স্পেস কোয়ান্টাইজেশন অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল ভেক্টর। সো দিস LZ ইজ ইকুয়ালস টু ml ইন্টু h বাই 2 পাই, এটা যেটা নাকি ml h ক্রস। ঠিক আছে, আমরা h বাই 2 পাই এর আকারে লিখছি। চলো, এখানে mlটা কি স্যার?
লেখো দিস ml ইজ দ্য ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এবং এই ml এর মান কোথা থেকে কোথায় যায়, ml সমান হচ্ছে -l to +l ইন স্টেপস অফ 1, এক ধাপ নিয়ে -l থেকে +l অবধি যাবে। ফর এক্সাম্পল ইফ l সমান 2 হয় তাহলে ml কত হয়ে যাবে, ml সমান হবে দেখো -2 আপ টু কোথায় +2, এর মাঝে একের ধাপে মানে -1 0 1 এইভাবে, এইগুলো হচ্ছে ml এর পসিবল ভ্যালুস। ঠিক আছে, তো এটা এখন লেখার প্রয়োজন নেই, এটা আমি এমনি বলেছি। ঠিক আছে, সো ml সমান নামটা লিখে নিয়েছো, which runs from -l to +l in steps of 1. সো টোটাল ml এর কতগুলো ভ্যালু হচ্ছে 12 + 1, সো টোটাল 12 + 1 different ml ভ্যালুস। ঠিক আছে, টোটাল কতগুলো ভ্যালু হলো 12 + 1 খানা, এতগুলো ভ্যালু হচ্ছে। ঠিক আছে বাবা, এই প্রিসিশনটাকে আমরা কি বলি, দিস ইজ কল্ড লার্মার প্রিসিশন, তোমাদের মনে আছে, এবং আমরা তার অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ লার্মার প্রিসিশনও বের করেছিলাম, তো সেটা আমাদের একটুখানি লাগবে। প্যারা চেঞ্জ করো, লেখো দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ লার্মার প্রিসিশন ইজ গিভেন বাই ওমেগা সমান μl/l এদের ম্যাগনিটিউড ইন্টু বি, B is the external magnetic field. So this is, এটা ছিল E/2m, so EB/2m আমরা পেয়েছি, দেখে নাও। ঠিক আছে, ফুল স্টপ দাও, প্যারা চেঞ্জ করো। আমি একটু র্যাপিডলি বলছি বিকজ ভিডিওটা একটু লম্বা হবে আর কি, তো তোমরা যেটা করবে ভিডিওটাকে স্লো ডাউন করে লিখে নেবে, জিনিসটা খুবই সহজ, আর আশা করি ক্লাসের শেষ অবধি তোমরা বুঝতে পেরে যাবে। এবার লেখো দ্য ইন্টারাকশন এনার্জি অফ সাচ প্রিসিশন ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ the angular velocity omega and the projection of L vector along the field bracket লেখো Lz, মানে omega into Lz। ঠিক আছে, that is নিচে লেখো that is delta E equals to omega into Lz, omega into Lz। আচ্ছা, তাহলে omega into Lz যদি হয় তাহলে আমি একটু আগেই ওমেগার মান এই যে লিখেছি এটাকে এখানে বসিয়ে দেবো, আর Lz মানে ml h/2π এটাকেও বসিয়ে দেবো। সো আলটিমেটলি আমাদের ডেল্টা ই সমান আসবে, এটাকে মুছে ফেলি একটু। সো আলটিমেটলি আবার ডেল্টা ই সমান Lz এর মানটা বসিয়ে দেবো, যেটা কত আসছে, যেটা তোমার একটু আগে আমরা লিখলাম যে Lz সমান এসেছিল ml ইন্টু h/2π, সো সেটা এখানে বসাবো, আর ওমেগা সমান EB/2m। সো এই দুটো মানকে একটু বসিয়ে দাও। সো দিস ইজ গোয়িং টু বি EH/2 দুগুণে 4 হয়ে যাবে πm ইন্টু একটা বি থাকবে, আর একটা ml থাকছে, ml থাকছে। ঠিক আছে বাবা, আচ্ছা এইবার এটা হলো ইন্টারাকশন এনার্জিটা। এবার প্যারা চেঞ্জ করো, লেখো ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, আমরা অ্যাটমিক স্পেকট্রোস্কোপিতে ওয়েভ নাম্বারের টার্মস আমরা এক্সপ্রেস করি। সো ইন টার্মস অফ ওয়েভ নাম্বার দ্য ইন্টারাকশন এনার্জি ইজ -Δt সমান, এই মাইনাস সাইনটা কনভেনশনাল, এটা আমরা সবসময় মাইনাস সাইনই দেবো, -Δt ইজ ইকুয়ালস টু ডেল্টা E/hc, এরকম ডেল্টা E/hc। ঠিক আছে, তাহলে ডেল্টা ই তো একটু আগে বের করলাম, বাই hc করছি, তাহলে এই h কেটে যাবে, নিচে একটা c আসবে, রাইট। সো দিস ইজ গোয়িং টু বি EB/4πm, একটা c হয়ে যাবে, আর এখানে ml গুণ থাকবে এইভাবে। এই জিনিসটাকে একটা নাম দিচ্ছি, নাম আছে, আমরা দিচ্ছি না, ওর একটা ইন্টারন্যাশনাল নাম আছে। সো দিস ইউ সে ইট L প্রাইমড টাইমস ml, দ্যাট ইজ -Δt। ঠিক আছে, লেখো হোয়ার L প্রাইম সমান EB/4πmc ইজ এ কনস্ট্যান্ট টার্ম কল্ড লোরেঞ্জ ইউনিট। L প্রাইমড এর একটা নাম আছে কল্ড লোরেঞ্জ ইউনিট। কেন এটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি? বিকজ আমরা দেখবো এখানে যে নতুন লাইনগুলো ফর্ম হবে তারা সবাই ইকুই স্পেসড, সবার মাঝে দূরত্বটা সেম থাকবে। আমি একটু ওয়েট করো, যাচ্ছি এখানে। ঠিক আছে, আচ্ছা প্যারা চেঞ্জ করো, এবার প্যারা চেঞ্জ করো, লেখো ডেল্টা টি, মানে এইটা ডেল্টা টি ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি
of each ml level, মানে একটা এল এর জন্য তো অনেকগুলো এমএল হয়, তাহলে প্রত্যেকটা এমএল এর মধ্যে যে এনার্জির চেঞ্জটা সেটা ডেল টি। তাহলে আমি আরেকবার বলছি, ডেল্টা টি ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি অফ ইচ এমএল লেভেল ফ্রম দি অরিজিনাল লেভেল, কমা দাও, অ্যান্ড দ্য শিফট ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড বি। দেখো বি এর উপরে ডিপেন্ড করছে, দেখো ডেল্টা টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি, ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর, ফুল স্টপ দাও। The wave number separation between any two consecutive Zeeman levels is L primed। যে কোনো দুটো Zeeman লেভেলের মধ্যে কতটা পার্থক্য আছে বাবা? L primed, ঠিক আছে। হোয়াট এভার বি দ্য ভ্যালু অফ L, L এর মান যাই থাক না কেন, আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। এইবার চলো এগুলোকে বোঝা যাক একটা এক্সাম্পল নিয়ে। আমরা অনেক কথা বলেছি, তাহলে এখন আমাদের মাথায় রাখতে হবে শুধু এই ফর্মুলাটা, এইটাকে একটু মাথায় রাখবো, এটাকে একটু মাথায় রাখবো, তাহলে আমি নর্মাল জিমেন ইফেক্টের সব কিছু ব্যাখ্যা করতে পারবো। এবং আমি চেষ্টা করেছি খুব শর্ট করে ক্যালকুলেশন করে ফাইনাল আমাদের ইন টার্মস অফ ওয়েভ নাম্বার আমরা ইন্টারঅ্যাকশন এনার্জিটাকে এক্সপ্রেস করে ফেলেছি। তো এইবার আমরা একটা এক্সাম্পল নেব যাতে করে আমাদের এই বিষয়টাকে বুঝতে পারি এবং ভবিষ্যতে যা অঙ্ক দেবে আমরা যেন সবকটা অঙ্ক করতে পারি। দেখো তোমাদের ক্লাसটা একটু रैपिड মনে হতে পারে, बट घबराना मत, इसको थोड़ा स्लो करके सुन लेना यार। हाँ, एक वीडियो जरूरी था इसलिए मैंने बनाया, इसको थोड़ा स्लो करके आप लोग सुन लो। चलो अब एक एग्जाम्पल लेते हैं, एग्जाम्पल নিচ্ছি, তারপর একটা প্রবলেমও করব, তাহলে একদম ধারণা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল কি নেব? লেখো, লেট আস কনসিডার দ্য ফলোইং ট্রানজিশন 1d2 থেকে 1p1 এই ট্রানজিশনটা নিচ্ছি। 1d2 থেকে 1p1 এর ট্রানজিশনটা আমরা দেখতে চাইছি। আচ্ছা স্যার, এখানে সিংলেট হতে হবে নর্মাল জিমেন ইফেক্টে? হ্যাঁ, দেখে নে এই মানটা কি, এটাই সমান তো 2s প্লাস 1, এটা সমান 1, তার মানে s সমান 0। দেখো এটাও সিংলেট, এটা কত, এটার জন্য দেখো 1 সমান আবার 1, এটার জন্য s সমান 0। সো বোথ দ্য লেভেলস আর সিংলেট, ঠিক আছে, সিংলেট লেভেলস। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এইবার আমরা আমাদের একটু স্পেকট্রোস্কোপিক নোটেশনটা মনে করিয়ে দিই। স্পেকট্রোস্কোপিক নোটেশন এইভাবে আমরা লিখি, এল এখানে 2s প্লাস 1, এখানে n থাকে, এখানে হচ্ছে j, মনে পড়ছে, এরকম থাকে, এবং s p d f g এইভাবে চলছে। এদের জন্য এল ভ্যালুগুলো কত, 0 1 2 3 4 এইভাবে চলছে বাবা, ঠিক আছে, মাথায় থাকবে, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এইবার চলে আসো, এখানে চলে আসো, এবার এটা একটু লিখে নেবে তোমরা, আমি মুছে ফেললাম, তোমরা ভিডিওটাকে থামিয়ে লিখে নাও। এবার তাকাও, এবার আমরা এই 1d2 লেভেলটার জন্য দেখতে চাইছি। প্রথম হচ্ছে এটার জন্য s সমান তো 0, কোনো সমস্যা নেই, s ইকুয়াল টু 0। আচ্ছা, l কত, l হবে স্যার এখানে d আছে না, d, তাহলে spd মানে 0 1 2, l সমান হচ্ছে 2। আচ্ছা, j সমান কত, j সমান তো আমরা জানি স্যার l প্লাস s, কিন্তু s তো 0, তার মানে l, এবং দেখ 2 লেখা আছে, দেখেছিস, এলও 2, দেখ 2 লেখা আছে, 2, মাথায় ঢুকছে? এই ক্ষেত্রে আমার যে ভ্যালুটার প্রয়োজন নেই। আচ্ছা, 1p1 এর ক্ষেত্রে ভাবি একবার, s সমান 0, কেন স্যার, এই যে 2s প্লাস 1 সমান 1, s 0, p আছে দেখ, sp মানে 0 1, l সমান হচ্ছে 1। আচ্ছা স্যার, ঠিক আছে বাবা, j এর প্রয়োজন নেই, তাহলে এর ক্ষেত্রে বল ml ভ্যালু কি কি হয়ে যাবে বাবা, 2 1 0 -1 and -2, 5টা। তার মানে এই 1d2 লেভেলটা অ্যাকচুয়ালি 5টা লেভেলে ভেঙে যাবে। অ্যান্ড এই ক্ষেত্রে ml কত হবে, এই যে -l টু প্লাস l মানে -1 থেকে +1 যাবে একের ধাপে 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 ধাপে। তাহলে আমি +1টাকে আগে লিখছি, তারপর 0, তারপর -1 হয়ে যায়। দেখ এই ml ভ্যালু পাচ্ছি। তার মানে আমি যদি এই দুটো লাইনকে যখন দেখতে পাচ্ছিলাম, এই দুটো লাইনকে যদি আমি একটু উইক ম্যাগনেটিক ফিল্ডের রাখি, তখন দেখবো এই এক একটা লাইন এরকম, প্রথম লাইনটা মানে 1d2 যে সিংলেট লাইনটা, সেই লাইনটা 1 2 3 4 5 5টা লাইনে ভেঙে যাবে। সিমিলারলি এই সিংলেট লাইনটা 3টে লাইনে ভেঙে যাবে। তাহলে স্যার আমার জিমেন ইফেক্টের ট্রানজিশন আমরা কি কি পাচ্ছি দেখান। তাহলে এবার আমি এটাকে মুছছি, কারণ আমাকে ছবি আঁকতে হবে এখানে বাবা, তারপর আমি তোদের দেখাচ্ছি কি হচ্ছে। দেখ, খুব সহজ বিষয়, বেশি মাথা ঘামাবে না এটা নিয়ে, ঠিক আছে, তাহলে টেনশনে পড়ে যাবে। আমি দেখাচ্ছি বিষয়টা কত সহজ, দেখো, ফালতু ফালতু তোমরা
এত টেনশন করছিলে জিম্যান ইফেক্ট নিয়ে। এদিকে থাকো, সি দেখ না ধ্যান সে। তাহলে আমি প্রথমে 1d2 লেভেলটা যেটা এরকম ছিল ইন দি অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, এরকম ছিল, একটা লাইন ছিল, সিঙ্গলেট ছিল, একটা লাইন ছিল। এই লাইনটা আজকে ভেঙে গেছে, কতগুলোয়? 5টা লাইনে ভেঙেছে। একটা থাকছে আনডিফ্লেক্টেড, ঠিক আছে, বাকিগুলো ইকুইডিস্টেন্স থাকছে। এই একটা, এই একটা, দেখো এই গ্যাপগুলো সমান, হ্যাঁ বাবা। এখানে আর একটা থাকছে, এই একটা, 5টা হলো, ঠিক আছে, এই 5টা লাইনে ভেঙে গেল। দেখো এটা হচ্ছে জিরোর জন্যে, মানে এইগুলো কি এখানে লিখতে হয় এমএল ভ্যালুগুলো, বুঝতে পেরেছো? 2, 1, 0, -1, -2, এই যে এমএল এর 5টা ভ্যালু লিখে দিলাম, এইভাবে লিখতে হয়, ঠিক আছে? এগুলো যেন মাথায় থাকে, এমএল এর ভ্যালুগুলো এইভাবে পরপর লিখতে হয়। সিমিলারলি আর একটা কি লেভেল ছিল? 1p1 ছিল না 3 ছিল রে বাবা? 1p1 ছিল, মনে পড়েছে, 1p1 ছিল। তাহলে এইবার এখানে চলে আয়, এই যে এইটা কটায় ভেঙেছে? এটা 3টেতে ভেঙেছে। একটা আনডিফ্লেক্টেড, এটা 0 লাইনটা রয়েছে, এটা তো আবার +1 লাইনটা আছে। এগুলো এমএল ভ্যালুগুলো। কার জন্য এমএল? তো এই 1p1 স্টেটের এমএলটা -1, এটাকে টার্ম বলা হয়, ঠিক আছে? এগুলোকে টার্ম বলা হয়, স্পেকট্রোস্কোপিক টার্ম বলা হয়। আচ্ছা, যখন ফিল্ড নেই, নো ফিল্ড, তখন আমরা এখান থেকে একটা ট্রানজিশন এইভাবে দেখেছি, এই যে 1d2 থেকে একটা লাইটের একটা ট্রানজিশন পেয়েছিলাম 1p1, ঠিক আছে? আজকে যখন ফিল্ড আছে, তাহলে নো ফিল্ডে আমি কি পেলাম? নো ফিল্ডে এরকম একটা লাইন পেলাম, স্পেকট্রোস্কোপিতে আমি এরকম একটা টার্ম পেয়েছি, এরকম নো ফিল্ডে, ঠিক আছে? বাট যদি ফিল্ড থাকে তখন কি হবে স্যার? তাহলে শোন, আমাকে এখানে সিলেকশন রুল কি মেনে চলতে হবে? সিলেকশন রুল হচ্ছে সিলেকশন রুল কি? তো ডেল্টা এমএল সমান 0 অ্যান্ড +-1, ঠিক আছে? এরপর আরও রেস্ট্রিকশন আছে, এখন আমি অত বিস্তারিত যাচ্ছি না, হ্যাঁ, মানে এখন এইটুকু মাথায় রাখলে হবে যে ডেল্টা এমএল = 0 অ্যান্ড +-1। এই ঘটনাটা যদি মেনে চলে তাহলে সেই ট্রানজিশনটা অ্যালাউড। যেমন ধর আমি এক্সাম্পল বলি, এখানে দেখ এই লাইনটা থেকে, দিস ইজ ইয়োর এমএল = -2, এমএল = -2 লাইন থেকে যদি ধর এই প্রথম লাইনটা আসতে চায়, এইখানটা আসতে চায়, তাহলে দেখ -2 থেকে কোথায় এসেছি? প্রথম লাইনটায়। তাহলে -2 মানে -2 থেকে কোথায় গেলি? মাইনাস কর +1-এ, তার মানে -3 হচ্ছে। তাহলে ডেল্টা এমএল 0 বা +-1-এ পড়ছে না, তার মানে এইখান থেকে এই ট্রানজিশনটা নট অ্যালাউড। বুঝতে পেরেছিস বাবা? এইভাবে আমাকে ভেবে ভেবে সবকটা করতে হবে। তাহলে আমি দেখ কি করছি এবার, ভালো করে শোন বাবা। তাহলে দেখ, প্রথমে আমি ভাবি এই নিচেরটা থেকে কোথায় যেতে পারে? 2 থেকে আমার এই -1-এ যদি যায়, হ্যাঁ স্যার পসিবল আছে। কেন পসিবল আছে? দেখ এখানটা যখন -1 হবে তখন দেখ -2 + 1 মানে কত হয়ে যাবে? -1। দেখ -1 আছে, এই যে -1 অ্যালাউড আছে, তার মানে এইখান থেকে সব থেকে নিচের লেভেলে যেতে পারে। খুব ভালো কথা স্যার। এবার এক ঘর উপর থেকে দেখ এর মাঝের লাইনটা আসতেই পারে। দেখ কেন স্যার? এই যে -1 আছে, দেখ -1 আছে, এখান থেকে কোথায় গেলি? দেখ 0-তে, তার মানে -1 -0 মানে -1, এই তো ডেল্টা এমএল -1 আসে তো, ঠিক আছে? তাহলে এটাও অ্যালাউড। এরপরে এই লাইনটা থেকে দেখ এই লাইনটা আসা অ্যালাউড। কি করে অ্যালাউড স্যার? দেখ 0 থেকে +1-এ এসেছিস, তার মানে 0 -+1 মানে -1। সো এই তিনটের জন্যই দেখ বাবা এমএল এর চেঞ্জ কত হলে? ডেল্টা এমএল সমান -1। ভালো করে দেখ, হয়েছে? ডেল্টা এমএল কত? -1 আসছে। এবার আমরা জানি যে এই এনার্জিটা বা এই এনার্জিটা তিনটে সমান হয়ে যাবে। কেন? বিকজ এই এনার্জির গ্যাপটা, মনে কর ডেল্টা, এটা ডিপেন্ড করছে এমএল এর চেঞ্জের উপরে, এবং দ্যাট ইজ তিনটের ক্ষেত্রে -1 সমান এসছে, ঠিক আছে? সিমিলারলি এবার আমরা পরবর্তীকালে আরও অনেক ট্রানজিশন খুঁজছি আমরা, আর কি সম্ভাবনা আছে। আর একটা সম্ভাবনা রয়েছে, দেখ এর দ্বিতীয় লাইনটা থেকে যদি, এইখান থেকে যদি তোর সব থেকে নিচে যায়, এই লাইনটা একটু দেখ তো বাবা, এটা কত? এটা হচ্ছে -1 থেকে, দেখ সেম এমএল সেম ভ্যালুতে যাচ্ছে, -1 থেকে -1 মানে 0, মানে ডেল্টা এমএল সমান 0 কেসটা এবার আসছে। বুঝতে পেরেছিস? এটা সম্ভব। তাহলে সেম মানে আবার এই 0 থেকে 0-তে নিয়ে আয়, এই তো সেম, এই তো এমএল এখানেও 0 এখানেও 0, তো চেঞ্জ ডেল্টা এমএল 0। এইখান থেকে এইখানে চলে আসছে, দেখ এটাও হবে, দেখ 1 থেকে 1-এ হয়েছে।
তার মানে এইটা আরেকটা ক্যাটাগরি যেখানে ডেল্টা এম এল কত রে বাবা, 0, এটাও অ্যালাউড ট্রানজিশন। ভালো করে দেখ, তাহলে এইবার কি বাকি আছে, +1টা খোঁজা। +1 কি করে খুঁজবো স্যার, ওইখানে 1 বেশি থেকে এখানে 1 কমে আয়, তার মানে কোথা থেকে আসবো স্যার, এই 2 থেকে আয়, 2 থেকে চলে আয় কোথায়, 1-এ, দেখ 2 থেকে 1-এ আয়, হয়েছে। তারপর এইখান থেকে চলে আয় 0-তে, এখান থেকে চলে আয় 0-তে, আর এই 0 থেকে চলে আয় -1-এ। দেখ এই ক্ষেত্রে, এই তিনটের ক্ষেত্রে দেখ ডেল্টা এম এলটা কত, ডেল্টা এম এল +1, দেখ 2 - 1 1 -0 1, হ্যাঁ 0 -1 মানে 1, ঠিক আছে। এইভাবে তাহলে কটা ট্রানজিশন পেলাম, 1 2 3 4 5 6 7 8 9টা ট্রানজিশন পেলাম। যা স্যার, তাহলে আপনি তো একটু আগে বলেছিলেন যে নর্মাল জিমেন ইফেক্টে 3টে কম্পোনেন্টই পাবো, এখানে তো 9টা হয়ে গেল। একটু ভালো করে ভেবে দেখ, এই 1 2 3টে লাইনের যে এনার্জি, দিস এনার্জিজ আর সেম, তাই এরা তিনজন সেম লাইনে পরিণত হয়ে গেছে। 3টে থাকা সত্ত্বেও দে 3 আর অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল লাইন্স, এই 3টো আইডেন্টিক্যাল লাইন্স। এদেরকে আমরা এইভাবে নোট করি, এটাকে আমরা বলি পাই কম্পোনেন্ট, দিস ইজ পাই কম্পোনেন্ট, আর এদেরকে আমরা সিগমা কম্পোনেন্ট বলি, এইটাকে, ঠিক আছে। এভাবে একটু লিখে নে, তাহলে ইন প্রেজেন্স অফ ফিল্ড এরকম ধরনের হলো, ইন PRESENCE প্রেজেন্স অফ ফিল্ড। তাহলে একটা লাইন যেটা নো ফিল্ডে ছিল সেটা আজকে ইন প্রেজেন্স অফ ফিল্ড, অ্যাকচুয়ালি 3টে ফ্যামিলি অফ গ্রুপ, 3টে গ্রুপ হয়ে গেছে দেখ, যেখানে টোটাল 9টা লাইন আছে। এবার আমার নেক্সট 2 মিনিটের কাজ হচ্ছে যে এই 9টা লাইন অ্যাকচুয়ালি 3টে লাইন সেটা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। তো প্যারা চেঞ্জ কর, লেখ দ্য সিলেকশন রুল ফর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইজ ডেল্টা এম এল সমান 0, ±1। আমি অলরেডি লিখে ফেলেছি, ঠিক আছে। এইবার প্যারা চেঞ্জ কর, ভালো করে লিখবি, লেখ নোটিস দ্যাট দিস অ্যালাউড, দিস মানে এই সিলেকশন রুলটা অ্যালাউড আস টোটাল 9 ট্রানজিশনস, টোটাল 9টা ট্রানজিশন, বাট সিন্স দ্য জিম্যান স্প্লিটিং ইজ সেম, এগুলো সব সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, সব সেম, but since the G-man splitting is same for all components of both terms, মানে এই টার্মটার জন্য এইটার জন্য both terms, কমা দাও, all transitions corresponding to same delta ml coincide in wave number, মানে এর ওয়েভ নাম্বার এই তিনজনের ওয়েভ নাম্বার কোয়েনসাইড করে যায়, সেম হয়ে যায়, এই তিনজনের ওয়েভ নাম্বার সেম হয়ে যায়, কেন, বিকজ তাদের ডেল্টা এমএলটা সমান, ঠিক আছে, ঠিক আছে বাবা। এবার নিচে লেখ ডেল্টা এম এল সমান 0, এই ছবিটা মুছে ফেলি, এবার কিচ্ছু নেই ছবিটায়, এবার নিচে লেখ ডেল্টা এম এল সমান 0, রাইট ডাউন গাইস, ডেল্টা এম এল সমান 0, তাকে তো আমি কি বলেছিলাম, পাই বলেছিলাম, তাহলে ডেল্টা এম এল, ভালো করে লেখ, ডেল্টা এম এল সমান 0 corresponds to pi component, and delta ml সমান +-1 correspond to sigma component, ঠিক আছে। এই পাই কম্পোনেন্ট সিগমা কম্পোনেন্টের বিষয়ে আমরা একটু পরে জানছি। ইলেকট্রিক ফিল্ড মানে লাইটে তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইট, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা আমাদের ভিজুয়ালাইজেশন মানে আমাদের দেখার যে ঘটনাটা আমরা যে দেখতে পাচ্ছি তাকে এফেক্ট করে কি, ইলেকট্রিক ফিল্ড। তো সেই ইলেকট্রিক ফিল্ডের যে ভেক্টরটা, ই ভেক্টরটা, সেটা কোন দিকে অসিলেট করছে, সেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে করছে নাকি ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার রয়েছে, দ্যাট ইজ কল্ড, ওই দুটো কম্পোনেন্ট আমরা পাই অ্যান্ড সিগমা কম্পোনেন্ট বলেছি। যদি দেখি যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে আছে, মানে প্যারালাল টু দ্য ফিল্ড আছে, তখন পাই বলবো। মাথায় রাখবি পাই এর বানান কি, পি দিয়ে পাই হয়, আবার পি দিয়ে প্যারালাল হয়, তাহলে প্যারালাল টু দ্য ফিল্ড যদি হয়ে যায় তাহলে পাই কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড যদি হয়ে যায় তাহলে সিগমা কম্পোনেন্ট, ব্যাস এই হচ্ছে ব্যাপার। চোখে দেখে আমরা বুঝতে পারবো না, চোখে দেখে বোঝা যাবে না, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের দুটো কম্পোনেন্ট কোথা থেকে আসছে। প্যারা চেঞ্জ করো, দ্য ওয়েভ স্টার দিয়ে লেখ ইনফরমেশনটা, দ্য ওয়েভ নাম্বার সেপারেশন বিটুইন
consecutive components is equal to the separation between consecutive Gman levels and is given by delta nu সমান L প্রাইম। মনে আছে এটাই গ্যাপ ছিল দুটো জিমেন লেভেলের মাঝে, এবং এই গ্যাপটা কত ছিল বাবা মনে আছে তোদের? ফর্মুলাটাকে বের করলাম EB বাই 4 পাই এমসি। হ্যাঁ, এই ই এর মান 4 পাই এমসি সব মান বসিয়ে দে, তাহলে এটা চলে আসবে তোর 46.7, দেখ 46.7, ঠিক আছে, ইন্টু বি এর মানটা রইল একক কি হয় এর মিটার ইনভার্স, ঠিক আছে, মিটার ইনভার্স। এবং এই ফর্মুলাটা তখনই হবে কারণ আমি সব এসআইতে ইউজ করেছি, তাহলে বিটাকে এখানে লিখে রাখ, বি ইজ ইন টেসলা এককে বিটাকে ব্যবহার করতে হবে, তবে এই ফর্মুলাটা খাটবে। সো দিস ইজ দ্য এনার্জি সেপারেশন বিটুইন এনি টু কনজিকিউটিভ পরপর দুটো জিমেনের মধ্যে, মানে এই এনার্জিটা কত, এইটা হচ্ছে এইটা, দেখ এইটা, এবং এই মানটা কত রে, এটা তো এল প্রাইম রে, ভালো করে দেখ এল প্রাইম, ওই জন্য এল প্রাইমটাকে আমি ইউনিট বলেছিলাম, লোরেঞ্জ ইউনিট, একক, একটা ঘরের মান, ঠিক আছে, বেশ। আচ্ছা স্যার এখনও আমাদের মাথায় ঢোকেনি, দাঁড়া তার আগে একটা বড় ইনফরমেশন দিই। জ্যামে একবার কোশ্চেন করেছিল যে এই যে নর্মাল জিমেন ইফেক্টে যে আমরা সিগমা কম্পোনেন্ট পাই কম্পোনেন্ট পেয়েছি, এদের ইন্টেন্সিটির ব্যাপারে কি আমাদের কোনো ধারণা আছে? ধারণা আছে, আমি বলে রাখি, একটু স্টার দিয়ে লিখে রাখ। তাহলে দেখ একটা পাই কম্পোনেন্ট পেয়েছি, তিনটে লাইন পাচ্ছি, একটা পাই কম্পোনেন্ট এই যে এটা, আর দুটো সিগমা, তাই তো? তাহলে ইন্টেন্সিটি এর বেশি না এর বেশি, কার বেশি? তো বলছে যে এই সিগমা দুটো লাইনের ইন্টেন্সিটিকে যদি যোগ করে দিস, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ইন্টেন্সিটি অফ দিস একা, এটা একা। সো লিখলো স্টার দেখে, ইন্টেন্সিটি অফ বোথ দ্য সিগমা কম্পোনেন্টস টুগেদার একসাথে হ্যাভ দ্য সেম ইন্টেন্সিটি অ্যাজ দ্যাট অফ পাই কম্পোনেন্ট। আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। ওকে, নাও লেটস মুভ টু আনাদার প্রবলেম। আরেকটা জিম্যান ইফেক্টে, নর্মাল জিম্যান ইফেক্ট বোঝার জন্য আরেকটা প্রবলেম আমি নিচ্ছি তোদের সুবিধার জন্য। আরেকটা প্রবলেম নিচ্ছি, এবার আশা করি তোরা নিজেরাই করতে পারবি। দেখ পরীক্ষায় এরকম যে কোনো স্টেট দিক আমি তার জন্য নর্মাল জিম্যান ইফেক্টের ট্রানজিশনগুলো ঝটঝট করে এঁকে ফেলতে পারবো, ঠিক আছে বাবা? দেখ তার জন্য আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। কি রে কোশ্চেনে লেখ, ফাইন্ড দ্য নর্মাল জিম্যান ট্রিপলেট ফর দ্য ট্রানজিশন 1f3 থেকে দি অ্যারো দে লেখ 1d2 এরকম লিখেছে, 1f3 থেকে 1d2 এই ট্রানজিশন, এর মাঝে ট্রানজিশন হচ্ছে, এটা একটা লাইন আছে, এটা একটা লাইন আছে, এদের মধ্যে এরকম একটা ট্রানজিশন হয়েছে, ঠিক আছে? এবার ফিল্ড দিলে কি হবে সেটা আমাকে বলতে বলেছে, আশা করি সবার মাথায় ঢুকেছে। তাহলে দেখ এখানে দেখ 1 আছে না, মানে 2s + 1 = 1, মানে s = 0। আহা সিংলেট, খুব ভালো কথা স্যার। এখানে ভালো করে দেখ, এটা 1 আছে, মানে 2s + 1 = 1, মানে s = 0, সিংলেট। ওয়ান্স अगेन দিস ইজ সিংলেট। আচ্ছা তাহলে এখানে একটু সাইডে একটুখানি কাজ করি, তাহলে 1f3 স্টেটটার জন্য কি হবে বল, l সমান কত, spdf 0 1 2 3, l সমান 3, তাহলে ml কত হবে, ঝটঝট লিখে ফেল, 3 2 1 0 -1 -2 -3, হয়ে গেল, কাজ শেষ। আচ্ছা বাবা 1d2 এর জন্য লেখ, এর জন্য লেখ l সমান কত, spd 0 1 2, l সমান 2, তাহলে ml ভ্যালু কত হবে, 2 1, ঠিক আছে, 0 -1 -2, ব্যাস। তার মানে নিচের লাইনটা কটায় ভাঙবে রে, 1 2 3 4 5টায় ভাঙবে, 5টায় ভেঙে দে, তাড়াতাড়ি করে ভেঙে দে। একটা আনডিভাইডেড রইলো, দুটো এরকম হয়ে গেল, সমান, এই ডিস্টেন্সটা সমান আসবে। একটু স্কেল নিয়ে ভালো করে পেন্সিল নিয়ে আঁকবি বাবা। আয় দেখ বুঝে তো গেছিস, এবার পরীক্ষা টাইম পাস করবি বসে বসে, ধর আয় নে, কটা লাইন হলো, 5টা লাইন হয়ে গেল, দেখ ঠিক আছে। তাহলে 0 1 2 -1 -2, এগুলো ml ভ্যালুগুলো লিখছি, দেখ ঠিক আছে। খেলা রে খেলা, এদিকে তাকা। এবার উপরেরটা চলে আয়, দেখ থিওরিটা জটিল মনে হয় তাই না, ব্যাপারটা খুব সহজ। দেখ এখানে তোকে 1d2 না দিয়ে df p যা দেবে দিক না, কোনো অসুবিধা নেই। এই লাইনটা কটা ভাঙছে বল, এই লাইনটা কটা ভাঙবে, এই লাইনটা তোর কথা আছে spdf, আমি মুছে ফেললাম, সরি 3 মানে 7টা লাইনে ভেঙে গেল, 7টা। তাহলে একটা আনডিফ্লেক্টেড থাকছে, এর উপরে নিচে এরকম দুটো এইভাবে গেল, আরও দুটো দিয়ে দে, এই যে ঠিক আছে বাবা, দেখ এইভাবে আরও যাবে দুটো, এই যে এরকম, ঠিক আছে। দেখ এটা 0 1 2, এটা 3, এগুলো ml ভ্যালু, -1 -2 -3, এ দেখ ml ভ্যালু। শুধু ml ভ্যালু জানলে কাজ শেষ। অ্যানামোলাসের ক্ষেত্রে mj ভ্যালু জানতে হবে, mj মানে মাইকেল জ্যাকসন, ঠিক আছে। হ্যাঁ তাহলে দেখ, তাহলে এইবার কোন ট্রানজিশনগুলো অ্যালাউড স্যার,
আমার সেই সিলেকশন রুলটা মনে কর ডেল্টা ml সমান 0 হতে পারে বা +-1 হতে পারে। এই ট্রানজিশনগুলো অ্যালাউড, ঠিক আছে। তাহলে এবার বাবা সত্যি কথা বলতে এখানে অনেকগুলো ট্রানজিশন হবে, তো বাড়িতে এক একটা করে মিলিয়ে করতে হবে আমাদের, ঠিক আছে, বাড়িতে করবে তোমরা। আমি এখন একটুখানি দেখিয়ে দিই। প্রথমে চল ডেল্টা ml সমান -1 এর কথা ভাবি। -1 কখন হবে স্যার? যখন একটু বড় লেভেল থেকে ছোট লেভেলে জাম্প করছে বা ছোট লেভেল থেকে বড় লেভেল জাম্প করা, ঠিক আছে। ধর -3 হচ্ছে অলরেডি ছোট লেভেল, ওইখান থেকে একটু বড় লেভেলে আয় দেখ। তার মানে স্যার এটা -3 -2 গেল, দেখ এই যে -2 গেছে। এগুলো ml ভ্যালু, এগুলো একটু লিখে নিবি। দেখ উপরটা এরকম লিখবি, ml ভ্যালুগুলো লিখেছি বড় যে ml লিখেছি, দেখ, ঠিক আছে। চলে এখানে চলে ভালো করে বোঝ। তাহলে এই -3 থেকে -2 গেছে, দেখ -+2 মানে -1। দেখ ডেল্টা ml সমান -1 পেলাম, একটা ট্রানজিশন পেলাম। এরপরে কি করবো স্যার? এর উপরটা থেকে এখানে চলে দেখ কোথা থেকে গেছে, দেখ -2 থেকে -1 দেখ ডিফারেন্স ইজ -1, ঠিক আছে। আবার এখান থেকে চলে দেখ যে একটা লাইন ধরতে বলে বাকিগুলো চচ্চর করে চলে আসবে। এটা চলে আর একটা এখান থেকে আসবে, এর পরে কোনো লাইন থাকলে তো আসবে, আসার কোনো চান্স নেই। দেখ এই সবকটা লাইনের জন্য ডেল্টা ml কত? -1। তার মানে এটা পাই না সিগমারে, এটা সিগমা লাইন স্যার। বাহ রে ছেলে বাহ। দেখ এটা সিগমা লাইন, দেখ একটা সিগমা লাইন হয়ে গেল, ঠিক আছে। এবার সিমিলারলি এখানে ডেল্টা ml সমান 0-র জন্য খোঁজ। তাহলে 0-র জন্য খোঁজা তো সব থেকে সহজ রে বাবা স্যার। কি করে স্যার? দেখ 2 আছে তো 2 থেকে নিয়ে আয় এখানে। দেখ 2 থেকে 2তে নিয়ে আয়, হয়ে গেল। আচ্ছা এটা কত স্যার? 1 থেকে 1-এ নিয়ে যা। আচ্ছা কিচ্ছু নেই, দেখ টাইম পাস। দেখ এখান থেকে এখানে চলে যা, সব সেম লাইনের মধ্যে চলে গেল। দেখ দেখ এখান থেকে এখানে চলে গেল, হয়েছে। দেখ -2 থেকে -2, ডেল্টা ml 0। তার মানে এটা কি? এটা হচ্ছে পাই কম্পোনেন্ট স্যার, দিস ইজ পাই কম্পোনেন্ট। সিমিলারলি এবার কি করব? 1 কম থেকে 1 বেশিতে এসেছিল, এবার 1 বেশি থেকে 1 কমে আয়। মানে স্যার বুঝতে পারলাম না। মানে এই 3 থেকে 2-এ আয়, 3 থেকে 2 আয় হলো। 3 থেকে এগুলো সোজা করবি, আমার বেঁকে গেছে, সোজা করবি, লাইনগুলো সোজা হয়ে যাবে স্কেল দিয়ে। 2 থেকে কোথায় আসবো? 1-এ আয়। দেখেছিস একটা বেঁকে গেছে বলে আর অসুবিধা হচ্ছে আমার। এখানে একটা হলো। এবার চলে আয় 2 থেকে 1-এ। হ্যাঁ 2 থেকে 1-এ আয়। দেখ এবার এখান থেকে চলে যা 1-এ, হয়েছে বাবা। এবার এখান থেকে চলে আয় 0 থেকে চলে আয় -1-এ, আর এখান থেকে চলে আয় এইভাবে। দেখেছিস এই সবকটার জন্য ডেল্টা ml কত? ডেল্টা ml সমান +1। দেখ তার মানে এটা আবার সিগমা লাইন পেয়ে গেলাম। তাহলে দেখ আমি বলেছি না এইখানে তাহলে টোটাল কতগুলো অ্যালাউড ট্রানজিশন? 15খানা হয়ে গেল। দেখ মাথায় থাকে না, 15খানা লাইন আমরা পাচ্ছি। বাট এই 15খানা লাইনের মধ্যে এই 5টার ওয়েভ নাম্বার সেম, এই 5টার সেম, মানে এই 5টা মিলে একটা লাইন দেবে তোকে, এই 5টা মিলে একটা লাইন দেখবো, এটা মিলে একটা লাইন দেখবো, ঠিক আছে। সো ইফেক্টিভলি এখানে 3টে লাইন আমরা দেখতে পাচ্ছি। দেখ এবং নর্মাল জিমেন ইফেক্টে অলওয়েজ কটা লাইন দেখবো? 3টে, সর্বদা 3টে লাইন দেখতে পাবো। ব্যাস ঠিক আছে। তাহলে এবার নিচে লিখে নে একটুখানি স্টার দিয়ে লেখ দ্য টোটাল অ্যালাউড ট্রানজিশনস আর হিয়ার 15। এই সব ট্রানজিশনগুলো অ্যালাউড, কিন্তু এদের এই 5 জনের এনার্জি সবার সমান। এই 5 জন আবার এক ফ্যামিলি, এই 5 জন এক ফ্যামিলি, ঠিক আছে। ফ্যামিলি কি করে চিনবো? ডেল্টা mlটা দেখবো সবার এক কিনা। যাদের ডেল্টা ml 1 তাদের ফ্যামিলি 1, ঠিক আছে। ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ কর। বাট as the Gman splitting is same for both the terms, comma all transitions corresponding to same delta ml coincide in same wave number. এই একই ডায়লগ দিবি বারবার, same wave number, full stop there. Hence we obtain only 3 Zeeman components. Component lines কর, comma দে 1 corresponding to delta ml সমান 0 ব্র্যাকেট লেখ পাই কম্পোনেন্ট, and 2 other corresponding to delta ml সমান +-1 ব্র্যাকেট লেখ সিগমা কম্পোনেন্টস। ফুল স্টপ দে। দিস ইজ দ্য নর্মাল জিম্যান ট্রিপলেট, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা বাড়ির কাজ আজকে দিচ্ছি না, আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব অ্যানামালাস জিম্যান ইফেক্টের এক্সপ্লানেশন, এবং তার রিলেটেড 2-4টে প্রবলেম করলে ওইটাও একদম এইভাবে আমাদের হয়ে যাবে। চলো টাটা, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।